কিছুক্ষণ আগে মাগরিবের আজান শেষ হয়ে ধরণীতে নেমে এসেছে অন্ধকার। এই সময় আশ্রমের পরিবেশ একদম নিশ্চুপ থাকে, কারণ ছেলেমেয়েরা তাদের ঘরে নিজেদের পড়তে বসায়, মনোযোগ দেয়। প্রাণপ্রিয় এই সময় পড়তে বসে, তবে আজ পুরো আশ্রম সে উঠিয়ে নিচ্ছে। তার ফোন খুঁজে পায় না, কোথায় রেখেছে, কি করেছে কিছু মনে নেই। মিসেস সেলিনা আশ্রমের ছেলে মেয়ের সাথে, ইভানও তার সাথে খুঁজছে, কিন্তু নেই মানে তো নেই। প্রাণপ্রিয়া ঠোঁট উল্টে দুই হাত দিয়ে মাথা চেপে ধরে সোফায় বসে পড়ে তার কান্না পাচ্ছে। ফোনটা সে কষ্ট করে অল্প অল্প টাকা জমিয়ে কিনেছিল, এভাবে হারিয়ে ফেলবে ভাবেনি। প্রাণপ্রিয়াকে কষ্ট পেতে দেখে ইভান তার পাশে বসে মাথায় হাত দিয়ে বলে, আরে তুই মন খারাপ করছিস কেন? ঠান্ডা মাথায় ভাব কোথায় রেখেছিস আর কোথায় কোথায় গিয়েছিস। মিসেস সেলিনা হতাশার শ্বাস ফেলে আশ্রমের ছেলে মেয়েদের খোঁজা থামাতে বলে নিজেদের ঘরে যেতে আদেশ করেন। তার আদেশ পেয়ে ছেলেমেয়েরাও সিঁড়ি দিয়ে উপরে চলে যায়। প্রিয়া, মাথা গরম করে খোঁজাখুঁজি করলে কিছুই পাওয়া যায় না। ইভান যা বলছে শুনো, আমি রহমান ভাইজানের ওষুধ দিতে আসছি বলেই তিনি চলে যান। প্রাণপ্রিয়া নিচের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে ধরে সেভাবে আবরার মেনশন থেকে আসার পর সে সোজা নিজের ঘরে গিয়েছিল। তারপর বিছানায় শুয়ে কিছুক্ষণের জন্য ঘুমিয়েছে। এরপর এরপর তো সে ফোন হাতেই নেয়নি, আর এখন খুঁজে পাচ্ছে না। প্রাণপ্রিয়া অস্থির হয়ে সোজা হয়ে বসে, পাশ থেকে ইভানের হাত এখনো তার মাথায়। কি মনে পড়েছে? প্রাণপ্রিয়া কান্না মাখা মুখ নিয়ে না সূচক মাথা নাড়ায়। ইভান হতাশার শ্বাস ফেলে, সে কিছুক্ষণ আগে এসেছিল প্রাণপ্রিয়ার সাথে দেখা করতে, কিন্তু এসে দেখে এই মেয়ে মোবাইল খুঁজতে খুঁজতে প্রায় পাগল। অস্থিরতা নিয়ে প্রাণপ্রিয়া বসা থেকে উঠে পায়চারি শুরু করে। তার সকাল থেকে ভাবা উচিত, হ্যাঁ সকাল থেকে ভাবা উচিত। প্রথমে সে ঘুম থেকে উঠে আশ্রম পরিষ্কার করাতে লেগেছিল, এরপর পুরো আশ্রম পরিষ্কার করার পর নিজের ঘরে ছিল। তারপর সুফিয়া আন্টি আসে, তার সাথে কথা, এর মাঝে সে ফোন ধরেনি। এরপর আবরার মেনশনে যাওয়ার জন্য পরিপাটি হয়ে রং তুলি ফোন ব্যাগে ঢুকিয়ে সুফিয়া আন্টির সাথে ওই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। সেখানে গিয়ে আর্ট করার জন্যে ব্যাগ থেকে থেমে যায় প্রাণপ্রিয়া। এরপর তার চোখে ভেসে ওঠে নিজের হাতে সে টেবিলের উপরে রং তুলি ফোন রেখেছিল। এর মানে আয়নার সামনে দাঁড়িয়ে দানিয়ান শার্টের বোতাম লাগাচ্ছে। পিছনে আহনাফ খাঁচায় থাকা পাখিটিকে বিরক্ত করতে ব্যস্ত। ছোট্ট পাখিটা তার ভয়ে ডানা ঝাপটে খাঁচার দিকে এদিক থেকে ওদিকে যাচ্ছে। আহনাফ এসে ওঠে। এই ভীতু পাখিকে খাঁচায় বন্দি করে রাখে কেন? ছোঁয়ার চেষ্টা করলেই ছটফট করে উঠে। সামনে থাকা দামিয়ান শার্টের হাতার বোতাম লাগাতে লাগাতে আহনাফের দিকে ঘুরে দাঁড়ায়। ভীত ছটফট করে বলেই তাকে বন্দি করে রাখে, না হলে যা নিজে থেকে থাকে তা বন্দি করে মজারই। আহনাফ পকেটে হাত গুজে, কিন্তু প্রকৃতির সৌন্দর্য বন্দি খাঁচায় মানায় না। দামিয়ান ঠোঁট বাঁকিয়ে হাসে। প্রকৃতির সৌন্দর্য? আহনাফ নিজের কথা নিজে থতমত খেয়ে যায়। সে নিজে একজন পাখি শিকারী হয়ে প্রাকৃতিক সৌন্দর্য বলছে, এই কথা কি তার মুখে মানায়? দামিয়ান মুখে উপহাসের হাসি নিয়ে পাখির খাঁচার সামনে এসে হাত বাড়িয়ে নিজেও পাখিটিকে ভয় দেখানো শুরু করে। পাখিটি আবার ছটফট করে ওঠে। সুন্দর জিনিসের ওপর যখন মানুষের আকর্ষণ তীব্র থেকে তীব্র হয়ে ওঠে, তখন জিনিসটার ইচ্ছার বিরুদ্ধে হলেও নিজের কাছে রাখার জন্য বন্দি করে রাখে। আহনাফ ভাইয়ের কথায় পাখিটির দিকে তাকায়। সে আকর্ষণ কি স্থায়ী হয়? দামিয়ান হাত সারায় তার দৃষ্টিও পাখিটির দিকে, তবে তার চোখে পাখির ছটফট ওই আশ্রিতা কথা মনে করিয়ে দিচ্ছে। আমার মতে কোনো আকর্ষণই স্থায়ী নয়। বলেই সে চোখ সরে গাড়ির চাবি নিয়ে ঘর থেকে বের হয়ে যায়। রাস্তায় সোডিয়াম লাইটের আলোতে আশেপাশে সবকিছু স্পষ্ট, সুন্দর এক মনোমুগ্ধকর পরিবেশ। কিন্তু এই পরিবেশ উপভোগ করার মতো মন মানসিকতা আপাতত প্রাণপ্রিয়ার মধ্যে নেই। সে অস্থিরতা আর তার কষ্টের কেনা মোবাইল হারানোর বেদনা নিয়ে দ্রুত পায়ে হাঁটছে। উদ্দেশ্য আবরার মেনশনের গেস্ট হাউস। তবে একা যাচ্ছে না, ইভানকে সাথে নিয়ে নিয়েছে। এমন অস্থির হয়ে আটলে চলবে? আস্তে হাঁট, নাহলে পড়বি। প্রাণপ্রিয়ার দ্রুত হাঁটা দেখে ইভান সাবধান করার জন্য বলে, কিন্তু সাথে সাথে তখনই প্রাণপ্রিয়া উষ্টা খেয়ে পড়তে নেয়। ইভান ধরে ফেলে। দেখেছিস, বলতে না বলতেই উষ্টা খেলি। কালো রঙের গাড়িতে বসে আছে দামিয়ান, পাশে আহনাফ ড্রাইভিং সিটে। দুই ভাই মিলে নিজেদের মতো বাইরে সময় কাটাতে যাচ্ছে। তবে মেন গেট দিয়ে বের হয়ে কিছু দূর আসতে দামিয়ানের দৃষ্টি বাহিরে ওই ডক্টরের ছেলে আর আশ্রিতাকে দেখে যে পর্যন্ত তাদের দেখা যায়। এরপর দুজনকে ক্রস করতে দামিয়ানের ঠোঁটে সূক্ষ্ম বাঁকা হাসি ফুটে ওঠে, আর নিঃশব্দে কয়েকবার উচ্চারণ করে প্রাণপ্রিয়া। অন্ধকার গেস্ট হাউসের সামনে দাঁড়িয়ে দাঁত দিয়ে নখ কাটছে প্রাণপ্রিয়া। পাশে ইভান। আশেপাশে কাউকে দেখা যায় নাকি দেখছে, কারণ গেস্ট হাউসে ঢুকতে হলে তো এই বাড়ির কাউকে না কাউকে নিয়ে ঢুকতে হবে, নাহলে তো এমনিতেই তো ঢোকা যাবে না। খানিকক্ষণ পর সামনে থেকে ইভানের চোখে পড়ে একজন কম বয়সের ছেলে সার্ভেন্ট এইদিকে আসছে। আপনারা এখানে দাঁড়িয়ে আছেন কেন? কিছুটা রুক্ষ কপাল কুঁচকে জিজ্ঞাসা করে। প্রাণপ্রিয়া মুখ থেকে হাত সরিয়ে কয়েক কদম এগিয়ে বলে ওঠে, আসলে সকালে আমি এই গেস্ট হাউসে এসে আমার ফোনটা রেখে গিয়েছিলাম, এখন নিতে এসেছি। আপনি যদি একটু হেল্প।
বাকি কথা বলার আগে সার্ভেন্ট নাকচ স্বরে বলে, না না, এখন সম্ভব না, কাল সকালে আসবেন। প্রাণপ্রিয়া কপালে কয়েকটা ভাঁজ ফেলে সে অস্থির গলায় বলে, কি বলছেন আপনি? এখন সমস্যা কিসের? এখন সমস্যা, দামিয়ান স্যার বাসায় নেই, আর সে না থাকলে গেস্ট হাউসে ঢোকা নিষেধ, তাই যান, সকালে আসবেন। বলে বিরক্ত মুখ করে সার্ভেন্ট ঘুরে চলে যায়। প্রাণপ্রিয়া ঠোঁট কামড়ে পিছে ঘুরে ইভানের দিকে তাকায়। ইভান মাথা নাড়িয়ে হতাশার শ্বাস ফেলে। আমাদের হয়তো বড় সাহেবের কাছে যাওয়া উচিত, তাকে বললে অবশ্যই আমার ফোনটা নিয়ে নিবে। তুই পাগল হয়ে গেছিস? ইভান অবাক হয়ে বলে ওঠে, সামান্য ফোনের জন্য হুমায়ুন আঙ্কেলের কাছে যাবি? ফোন আমার জন্য সামান্য না ইভান। আমি অনেক কষ্ট করে টিফিনের টাকা, অনেক ইচ্ছে পূরণ, সবকিছু স্যাক্রিফাইস করে তারপরে এই ফোনটা কিনেছি। আমার কাছে আমার জীবনের ছোট ছোট জিনিসগুলো খুব কষ্ট করে পাওয়া, যা হারানো আমার কাছে অনেক কিছুর ব্যাপার। ইভান মাথা নাড়িয়ে পেছন থেকে প্রাণপ্রিয়া দু কাঁধে হাত রাখে। আমি জানি সব, কিন্তু এটা সবাই বুঝবে না, তাই এখন চল, মন খারাপ করিস না। কাল সকালে চলে আসিস, আর ফোন তো এখানেই আছে, তাই না? এখন চল। ইভান প্রাণপ্রিয়াকে নানানভাবে বুঝিয়ে সুঝিয়ে আবারও তাকে আশ্রমের দিকে নিয়ে চলে। পরদিন দুপুর, কলেজ ড্রেস পরা প্রাণপ্রিয়া দৌড়ে দৌড়ে আবরার ম্যানশনে ঢুকছে। তাকে দেখলে বোঝা যাবে সে যে কলেজ থেকে সোজা এখানে এসেছে। পরনে সাদা রঙের থ্রি পিস, কাঁধে ব্যাগ, চুলগুলো দুই বেনি করা, চোখে মুখে অস্থিরতা, অস্বস্তি। সকালে ঘুম থেকে উঠে কলেজে যাওয়ার জন্য আসতে পারেনি, তবে মনকে কোনোভাবেই মানাতে পারছিল না, তাই কলেজ থেকে আসার পথেই ছুটে আবরার ম্যানশনের গেস্ট হাউসের দিকে। এরপর গেস্ট হাউসের সামনে এসে কোমরে হাত দিয়ে থেমে যায়। সে হাঁপাচ্ছে মনে মনে। এখানে আসা নিয়ে ভীত, কিন্তু তার ফোন নেওয়া জরুরি। সে ঢোক গিলে সাহস জোগায়, ঠোঁট গোল আকৃতির করে শ্বাস ছাড়ে। এরপর গুটি গুটি পায়ে সামনের বিশাল গেস্ট হাউসের ভেতরে ঢুকে। সোফার উপর বসে আছে দামিয়ান, দৃষ্টি টেবিলের ল্যাপটপে। সামনে নিকলাই দাঁড়ানো। দুজনের মাঝে রাশিয়ান ভাষায় হালকা পাতলা কথাও চলছে, তবে দরজায় নক করতে দুজন থেমে দরজার দিকে তাকায়। গুটিসুটি হয়ে প্রাণপ্রিয়া দরজার বাহিরে থেকে কয়েক কদম ভিতরে আসে, মাথা তার নত করা। দুঃখিত আপনাদের ডিস্টার্ব করার জন্য। দামিয়ানের চোখ শুরু হয়। এখানে কি? প্রাণপ্রিয়া জিভ দিয়ে ঠোঁট ভেজায়, কথা মুখ দিয়ে বেরোচ্ছে না, তবুও মিনিমিনি কণ্ঠে বলে, আসলে আমার ফোন। দামিয়ানের ফোন বেজে উঠে থেমে যায়। প্রাণপ্রিয়া চোখ তুলে দামিয়ানের দিকে তাকায়। দামিয়ান তার ফোন হাতে নিয়ে রিসিভ করে কথা বলা শুরু করে। ঠোঁট কামড়ে ধরে প্রাণপ্রিয়া। সে পাশে দাঁড়ানো বিদেশি নিকলাইকে এক নজর দেখে, যে দৃষ্টি নত করে রোবটের ন্যায় দাঁড়িয়ে আছে। এটা দেখে সুযোগে আশেপাশে চোখ বুলিয়ে নেয়, কিন্তু কোথায়। দামিয়ান কথা শেষ করে নিকলাইকে উদ্দেশ্য করে বলে, মম আজ রাতে আসছে, আমরা তাকে রিসিভ করতে যাব। নিকলাই হালকা মাথা নাড়ায়। জি স্যার। দামিয়ান এবার প্রাণপ্রিয়ার দিকে দৃষ্টি ফেলে। বলো তুমি। প্রাণপ্রিয়া আশেপাশে চোখ বুলানোর মাঝে গম্ভীর কণ্ঠ শুনে দৃষ্টি দামিয়ানের দিকে করে, তবে তাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে সে দ্রুত দৃষ্টি নত করে ফেলে। দামিয়ান ঘাড় কাত করে প্রাণপ্রিয়ার পা থেকে মাথা অবধি দেখে। প্রাণপ্রিয়ার কাপা কাপা মিনমিন কণ্ঠে বলে, আসলে আমার ফোন। আমার কাছে? তড়িৎ গতিতে চোখ তুলে প্রাণপ্রিয়া দামিয়ানকে দেখে। এটা বলতে চাও? আবার এই কথা শুনে দ্রুত প্রাণপ্রিয়া না সূচক মাথা নাড়ায়। না না, আমি এটা বলতে চাইনি। তাহলে গেট আউট। বলেই দামিয়ান সামনে টেবিলের উপর থেকে সিগারেটের প্যাকেট আর গ্যাস লাইট নিয়ে বসা থেকে উঠে ঘরের জানালার দিকে চলে যায়। প্রাণপ্রিয়া চোখ মুখ কুঁচকে মুখ অন্ধকার করে ফেলে। তার মুখের উপর কথা বলার সাহস নেই, এমনি অনেক সাহস যুগে এখানে এসেছে, তাই আর কিছু না বলে ঘুরে চলে যায়। কিন্তু তার ফোন। দামিয়ান প্রাণপ্রিয়া চলে যেতে সিগারেট জ্বালিয়ে মুখ থেকে ধোঁয়া বের করে পাশে ড্রেসিং টেবিলের ড্রয়ারের দিকে তাকায়। বিকালের আকাশে লালচে আভা ছড়িয়ে, বাহিরে মৃদু বাতাস বইছে, সাথে গাছগাছালিতে পাখিদের কিচিরমিচির শব্দ। এমন মনোমুগ্ধকর সুন্দর পরিবেশে আবরার ম্যানশনের গার্ডেনে আজ পুরো পরিবার একসাথে বসা, সবার হাতে চায়ের কাপ আর সামনে টেবিলে রাখা কিছু নাস্তা। রাইমা মৃদু হেসে বলে ওঠেন, সারাকে খুব মিস করছি, মেয়েটা সাথে থাকলে পরিবার একদম সম্পূর্ণ লাগে। পাশে থাকা হাবিব, হুমায়ুন দুজনের ঠোঁটে হাসি। এর জন্যই তাকে খুব দ্রুত এই ব্যবসায় পার্মানেন্ট ভাবে অনার ব্যবস্থা করছি। বাবার বরাবর বসা দামিয়ান গম্ভীর মুখে চায়ের কাপে ঠোঁট ছুঁয়েছে, আর আহানা ফোনের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। যে কথাগুলো এখন না তুললেও নয় কি? আমি কিছুদিনের মধ্যে বাসায় একটা পার্টি রাখার কথা ভাবছি, সেখানে দামিয়ান আর সারা এই মাসের শেষে এঙ্গেজমেন্ট, সেটা অ্যানাউন্স করে দেব। হাবিব ভাইয়ের কথায় সায় জানায়, হ্যাঁ এটাই ভালো হবে। তবে কাল মিস্টার চৌধুরীদের বাসায় পার্টি আছে, মনে আছে তো? হুমায়ুন মৃদু হেসে মাথা নাড়ায়। আছে। তিনি বরাবর বসা দামিয়ানের দিকে তাকিয়ে বলেন, তোমার মমের সাথে কাল সকালে কথা হয়েছিল, বলেছিলাম
সমস্যা না থাকলে আমাদের বাসায় থাকার জন্য। দামিয়ান হাতের চায়ের কাপ টেবিলে রাখে। মমের জন্য হোটেল বুক করা হয়েছে, সে সেখানেই থাকবে। হুমায়ুন দীর্ঘশ্বাস ফেলেন। ঠিক আছে। অন্যদিকে আশ্রমের সদর দরজার কাছে মন খারাপ করে বসে আছে প্রাণপ্রিয়া। তার সামনে ছোট শখ, একা একা খাবার খাওয়া শিখছে। পাশে প্রিন্সেস সেলিনা চোখে চশমা পরা কাঁথা সেলাই করছেন। প্রাণপ্রিয় দীর্ঘশ্বাস ফেলে কি করবে বুঝতে পারছে না সে। 100% শিওর ওই গেস্ট হাউসে তার ফোন আছে, কিন্তু এত ভেবো না প্রিয়া। সেলিনা কাঁথা সেলাই করার মাঝে বলে ওঠেন, আমি সুপিয়াকে বলবো তোমার মোবাইলটা খুঁজে দিতে, একটু ধৈর্য রাখো। প্রাণপ্রিয়া মাথা নিচু করে ঠোঁট কামড়ে ধরে। সেলিনা আর চোখে প্রাণপ্রিয়াকে দেখে হা করে শ্বাস ফেলেন। যদি আন্টি খুঁজে না পায়? বিরস গলায় বলে ওঠে প্রাণপ্রিয়া। সেলিনা হাত থামিয়ে প্রাণপ্রিয়ার দিকে তাকান। পাবে না কেন মোবাইল? যখন সেখানে আছে অবশ্যই পাবে। তুমি একটু নিজের ধৈর্য ধরে। বলেই তিনি মৃদু মাথা নাড়িয়ে হেসে আবারও কাঁথা সেলাই মনোযোগ দেন। প্রাণপ্রিয়া চোখ তুলে আন্টির দিকে তাকায়, এরপর ফের দীর্ঘশ্বাস ফেলে ঘাড় ঘুরিয়ে উঠানে দৃষ্টি ফেলে। এয়ারপোর্টের সময় রাত 7:30। গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে দামিয়ান। পাশে নিকলাই বারবার হাত ঘড়ির দিকে দেখছে, দুজনের দৃষ্টির সামনে। তবে এয়ারপোর্ট বলতে তারা গাড়ি পার্কিং করে সেখানে দাঁড়িয়ে। অতঃপর কিছু সময় পার হলে দূর থেকে লং শার্ট প্যান্ট পরা 45 বছরের ক্যাথরিন হেঁটে হেঁটে আসছেন। পাশে আরেকজন বাঙালি মহিলা, বয়স 30 থেকে 35 হবে, কিন্তু দুজনকে দেখলে তাদের বয়স আপাতত বয়সের অর্ধেকেরও কম লাগছে। দামিয়ান নিজের মমকে দেখে সোজা হয়ে দাঁড়ায়। ক্যাথরিন সামনে এসে অত্যন্ত খুশি মুখে দামিয়ানকে জড়িয়ে ধরেন। আমার ছেলে, আমি তোমাকে অনেক মিস করেছি। দামিয়ান মৃদু হাসে। অতঃপর দুজনকে ছেড়ে দাঁড়ায়। পাশ থেকে নিকলাই। হ্যালো ম্যাম। ক্যাথরিন নিকলাইয়ের দিকে ঘুরেন। হ্যালো নিকাইল, কি অবস্থা তোমার? কাল তো তুমি রাশিয়া ব্যাক করছো। জি ম্যাম। ক্যাথরিন কিঞ্চিত হাসেন, এরপর হাত বাড়িয়ে নিকলাইয়ের কাঁধে হাত রেখে বলেন, আমি সব ব্যবস্থা করে এসেছি, তুমি শুধু সবকিছুর খেয়াল রাখবে, ঘাবড়ানোর কিছু নেই। নিকলাই ঠোক গিলে। জি ম্যাম। পাশে দাঁড়ানো দামিয়ান হাত ঘড়িতে সময় দেখে। আমাদের যাওয়া উচিত মম। ক্যাথরিন ছেলের কথায় মাথা নাড়িয়ে বলেন, চলো। অতঃপর সবাই মিলে গাড়িতে উঠে যায় আর ব্যস্ত নগরী রাস্তা দিয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা হয়। প্রায় 1 ঘন্টা পর গুলশান রেনেসাস হোটেল 7 ফ্লোরে বিলাসবহুল একটা কামরায় সোফার উপর বসে আছে বিদেশি ক্যাথরিন। পাশে ওই বাঙালি মহিলাটির নাম রাত্রি। ক্যাথরিনের বিশ্বস্ত হেল্পিং হ্যান্ড বললে চলে। কামরার এক পাশে কাচের দেয়াল, সেখানে বাইরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে দামিয়ান। তার থেকে কিছু দূরে নিকলাই এক কোনায় দাঁড়ানো। ক্যাথরিন পায়ের উপর পা তুলে সোনালি রঙের চুলগুলো কাঁধের এক পাশে রাখতে রাখতে বলেন, তোমার এঙ্গেজমেন্টের প্রোগ্রাম শেষ হলে আমাদের দ্রুত রাশিয়া যেতে হবে দামিয়ান। বিশাল বড় সংখ্যার অস্ত্রের সাপ্লাই দিতে হবে। তুমি ছাড়া এই কাজ আমি একা করতে চাইছি না। দামিয়ান হালকা ঘাড় ঘোরায়। কোনো কিছু নিয়ে বসে থাকা আমার পছন্দ না নিকোলাই। কোনায় দাঁড়িয়ে থাকা নিকলাই বলে, জি স্যার। আমি যাতে কাজে কোনো গরমিল না পাই, সাপ্লাইয়ের কাজ তুমি গিয়ে সামলাবে। নিকলাই ঢোক গিলে টিস্যু দিয়ে কপালের ঘাম মুছে। জি জি স্যার। ক্যাথরিন হাঁ করে শ্বাস ফেলে বসা থেকে উঠে দামিয়ানের কাছে এগিয়ে যান। তোমার সিদ্ধান্তের উপর বিশ্বাস আছে আমার, কোনো কাজ হাতছাড়া হবে না আমি জানি। দামিয়ান ঠোঁটের কোণে হালকা হাসি নিয়ে তার মমের দিকে তাকায়। তোমার রেস্ট নেওয়া দরকার মম। বিছানায় শুয়ে আছে প্রাণপ্রিয়া। তার দৃষ্টি জানালার বাহিরে আকাশে চাঁদের দিকে। আজ আকাশে পূর্ণিমা চাঁদ উঠেছে। চাঁদের আলো প্রাণপ্রিয়ার অন্ধকার ঘরটা হালকা আলোয় আলোকিত। রাতও অনেকটা হবে। আশ্রমের পরিবেশ একদম নিস্তব্ধ। ঘুমিয়ে পড়েছে হয়তো সবাই, কিন্তু ঘুম নেই শুধু প্রাণপ্রিয়ার চোখে। তার মাথায় ঘুরছে গেস্ট হাউসে রেখে আসা ফোনটা নিয়ে। উফ, সে আসলে একটা ধৈর্য ছাড়া মেয়ে। শোয়া থেকে উঠে বসে না, ফোনটা হাতে নেওয়া না পর্যন্ত তার ঘুম আসবে না। সারাদিন যতটুকু না অস্থিরতা বোধ করেছিল, এখন এই ফোন নিয়ে এর থেকে বেশি করছে। প্রাণপ্রিয়া দুহাত দিয়ে মাথা চেপে ধরে, মাথায় কিছু দুষ্ট বুদ্ধি আসছে। হয়তো করা ঠিক হবে না, কিন্তু আচ্ছা ওই লোকটা তো বলেছিল রাতে কোথায় যেন যাবে, এর মানে গেস্ট হাউসে এখন কেউ নেই। বিছানা থেকে দ্রুত নেমে প্রাণপ্রিয়া ঘরে পায়চারি করা শুরু করে। আন্টি বলেছিল সুফি আন্টিকে বলবে ফোনটা খুঁজে নিয়ে আসতে, কিন্তু যদি না পায়, আচ্ছা আমি যদি লুকিয়ে লুকিয়ে এখন গেস্ট হাউসে ঢুকি, কথাটা ভেবে প্রাণপ্রিয়া দাঁড়িয়ে যায়। আবরার ম্যানশনের বিশাল বড় গেট দিয়ে ধীর গতিতে কালো রঙের গাড়ি ঢুকে সোজা গেস্ট হাউসের সামনে গিয়ে দাঁড়ায়। আর দাঁড়াতেই গাড়ির পেছনে দরজা খুলে বের হয় দামিয়ান। বাড়ির চারিপাশে টিম আলোয় আলোকিত হলেও গেস্ট হাউসের দিকটা মোটামুটি অন্ধকার, কারণ গেস্ট হাউসের ভিতরে সব লাইট অফ। আশেপাশে যতটুকু আলোয় আলোকিত হয়ে আছে। দামিয়ান পা বাড়িয়ে অন্ধকার গেস্ট হাউসের ভিতরে ঢুকে তার পরনের কোট খুলতে এরপর তার রুমে গিয়ে কোট এক জায়গায় রেখে অন্ধকারের মধ্যে আয়নার সামনে গিয়ে হাত ঘড়ি খুলতে থাকে।
বাহিরে পূর্ণিমা চাঁদের আলো জানালা দিয়ে এসে ঘরের কিছু অংশ আলোকিত। দামিয়ান হাতের ঘড়ি খুলে ড্রেসিং টেবিলে ড্রয়ারে রাখতে যাবে, মনে আসে ওই আশ্রিতার ফোনের কথা। সে ঠোঁট বাঁকিয়ে হাসে, হাত ঘড়িটা রেখে কাল রঙের ফোনটা নিজের হাতে নেয়। এরপর পা বাড়িয়ে গিয়ে বিছানায় হেলান দিয়ে পা তুলে বসে। তার মনে পড়ে দুপুরে ওই মেয়ের আসার কথা, সে চেয়েছিল ওই আশ্রিতা আসুক, শুধু একবার না বারবার। তাই তার কাছে ফোন থাকার পরেও দেয়নি। সে দেখতে চায় ওই মেয়ের অস্বস্তি মুখ, ছটফট করা শরীর, যে তার কাছ থেকে পালাতে চায় তবুও আসতে হয়। এটা হয়তো একটা বিনোদনের থেকে বেশি কিছুই না। পূর্ণিমা চাঁদের ঝলমলে আলোয় জঙ্গলের পথ পার করে প্রাণপ্রিয়া চুপি চুপি গেস্ট হাউসের সামনে এসে দাঁড়ায়। সে একটু কনফিউজ ছিল যে দরজা খোলা থাকবে নাকি, কিন্তু আরে বাহ, দরজা তো খোলা। তবে পুরো গেস্ট হাউস অন্ধকার। প্রাণপ্রিয়া দাঁত বের করে নিঃশব্দে হি হি করে হেসে আস্তে আস্তে ভেতরে ঢুকে। দামিয়ান এক হাত মাথার নিচে দিয়ে আরেক হাতে ফোন নিয়ে নিজের মতো নানান কথা ভাবছে। তবে হঠাৎ পায়ের শব্দ শুনে কপালে ভাঁজ ফেলে দৃষ্টি দরজার দিকে ফেলে। গুটি গুটি পায়ে একটা মেয়ে তার ঘরে প্রবেশ করছে। জানালা দিয়ে আসা চাঁদের আলোয় মেয়েটার মুখে স্পষ্ট। দামিয়ান কপাল কুঁচকে বিছানা থেকে উঠতে নেয়, কিন্তু কিছু একটা ভেবে আবারও বসে পড়ে। সে নিঃশব্দে ঠোঁট বাঁকিয়ে হাসে। অবশ্যই মেয়েটা আবার আসুক চেয়েছিল, কিন্তু রাতের অন্ধকারে চোরের মতো। প্রাণপ্রিয়া গুটি গুটি পায়ে ঘরে ঢুকে আশেপাশে দেখে অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু সে যেখানে দাঁড়িয়ে আছে জানালার জন্যে ওই পাশটায় চাঁদের আলোয় আলোকিত। এমনিতেই সে সাদা রঙের পাতলা রঙের শার্ট পরেছে, বাইরে কেউ থাকলে তো তাকে দেখেই ফেলবে। না না, দ্রুত খুঁজে কেটে পড়তে হবে। আসার আগে প্রাণপ্রিয়া হাতে একটা ছোট টর্চ লাইট নিয়ে এসেছিল। সে সেটা জ্বালিয়ে নিঃশব্দে আস্তে আস্তে খোঁজা শুরু করে। এদিকে দামিয়ান তাকে দেখছে। চাঁদের আলোয় কি করছে না করছে সবকিছু বোঝা যাচ্ছে। দামিয়ান ঠোঁট কামড়ে হালকা হেসে বলে ওঠে, তুমি কি এই ফোনটা খুঁজছো? প্রাণপ্রিয়া আশেপাশে লাইট দিয়ে দেখলো, তবে পুরুষালী ভারের কণ্ঠ শুনে চমকে হাত থেকে ঠাস করে ছোট লাইটটা পড়ে যায়, যা নিচে বিরক্তিকর একটা শব্দে গড়গড়িয়ে কোথায় একটা যায়। দামিয়ান মুখে বাঁকা হাসি নিয়ে বসা থেকে উঠে আস্তে আস্তে প্রাণপ্রিয়ার দিকে এগোয়। প্রাণপ্রিয়া রীতিমধ্যে কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে, মনে হচ্ছে এখনই নিস্তেজ হয়ে মেঝেতে পড়ে যাবে। তবুও সাহস যুগে আস্তে আস্তে পিছে ঘুরে দামিয়ান অনেকটাই সামনে চলে আসছে। তার এক হাতে ফোন, আরেক হাত পকেটে। চাঁদের আলোয় শুভ্র রঙের শার্টের সামনে দিয়ে ফর্সা বুক স্পষ্ট, সামনে চুল সব কপালের দিকে পড়ে, গম্ভীর মুখে ঠোঁটের কোণে হালকা হাসি। প্রাণপ্রিয়া ঢোক গিলে ভীতু চোখে কয়েকবার পলক ফেলে দৌড় নিতে নিলে দামিয়ান বলে ওঠে, বললে না তো এই ফোনটা খুঁজছিলে নাকি? প্রাণপ্রিয়া থেমে তড়িৎ গতিতে দামিয়ানের হাতের দিকে তাকায়। তার ফোন। দামিয়ান হালকা শব্দ করে হাসে। একজন আশ্রমে আশ্রিতা আমার ঘরে চোরের মতো এসেছে, তাও এত রাতে। আমি সাহস দেখে অবাক, মিস প্রাণপ্রিয়া। দামিয়ানের কথায় প্রাণপ্রিয়া মাথা নিচু করে পরনের শার্ট খামচে ধরে। আমি অনেক দুঃখিত আমার কাজে, কিন্তু আমি আমার নিজের জিনিস নিতে এসেছি। ও তাই? কোনটা তোমার জিনিস? এই ফোন? প্রাণপ্রিয়া উপর নিচ মাথা নাড়ায়। জি। কিন্তু তুমি তো এটা পাবে না। প্রাণপ্রিয়া চোখ তুলে তাকায়। তুমি অন্যায় করেছো, আর শাস্তি হিসেবে এই ফোন আমি এখন ভেঙে ফেলবো। প্রাণপ্রিয়ার বুকটা চিপ দিয়ে ওঠে। না না, দয়া করে এমন করবেন না। দামিয়ান কিছুটা রুক্ষ কণ্ঠে বলে। আমি কারো শাস্তি মাফ করি না। প্রাণপ্রিয়া নিজের অস্বস্তি ভয় ভুলে গিয়ে দামিয়ানের কাছে দুপা এগোয়। আপনি এমনটা করতে পারেন না, দয়া করে। দামিয়ান ফোনটা হালকা হাওয়ায় ছুঁড়ে মেরে আবার হাতে নেয়। কেন করতে পারি না? কারণ আপনি আমার দেখা সবচেয়ে ভালো আর ভদ্র মানুষ। এই পূর্বাচলে আপনার থেকে ভালো মানুষ আমি আর একটাও দেখিনি। বলে এই ঠোঁট চেপে প্রাণপ্রিয়া মাথা নত করে মুখে এটা বললেও মনে মনে বলে, এমন কখনোই না। আপনি একজন নিষ্ঠুর, নির্দয়। দামিয়ান প্রাণপ্রিয়ার কথায় শব্দ করে হাসে। কে বলেছে আমি ভালো? আমি একটুও ভালো না। আমি এখন এই মুহূর্তে তোমার এই ফোন ভেঙে ফেলতে পারি। প্রাণপ্রিয়া দ্রুত মাথা নাড়িয়ে বলে, না না, এমনটা করবেন না, দয়া করে। দামিয়ান বাঁকা হাসে, হালকা ঘাড়ঘাত করে প্রাণপ্রিয়ার দিকে গভীর তার পূর্ণ দৃষ্টি ফেলে। চিকন চাকুন শরীরে পাতলা সাদা রঙের শার্ট, কোমর পর্যন্ত হালকা আঁকা বাঁকা চুলগুলো ছাড়া। তুমি একটা ছেলের ঘরে এত রাতে এসেছো, এটা নিয়ে তোমার অনেক ভাবার দরকার ছিল, কারণ আমি ভালো না। কথাটা বলতে বলতে দামিয়ান প্রাণপ্রিয়ার কাছে যেতে থাকে। প্রাণপ্রিয়া মাথা নত অবস্থায় দামিয়ানকে কাছে আসতে দেখে ঢোক গিলে আস্তে আস্তে পিছে যেতে যেতে বলে, দয়া করে আমার ফোনটা দিয়ে দিন। আমি আর কখনো আপনার সামনে আসবো না। তোমার প্রথম দিন থেকে উচিত ছিল আমার সামনে না আসার। তুমি অনেক বিরক্তিকর একটা মেয়ে। শেষের কথাটা দামিয়ান শক্ত মুখে দাঁতে দাঁত চেপে ধমক দিয়ে বলতে প্রাণপ্রিয়া ভয়ে পিছিয়ে পড়ে। যেতে নিলে দামিয়ান দ্রুত কোমর জড়িয়ে ধরে ফেলে। প্রাণপ্রিয়া পিছু ঝুঁকে যায়, যার ফলে শার্টের গলা বড় হওয়ার কারণে তার ফর্সা গলার কাঁধের এক পাশ দৃশ্যমান হতে দামিয়ানের দৃষ্টি সেখানে পড়ে। চাঁদের আলো প্রাণপ্রিয়ার চোখে মুখে তার শরীরে দৃশ্যমান জায়গায় পড়ছে। প্রাণপ্রিয়া দ্রুত সোজা হয়ে সরতে নিলে দামিয়ান আরও শক্ত করে ধরে। আমায় ছাড়ুন।
আমার লাগবে না ফোন, আমি চলে যাব। দামিয়ান ঘোর লাগা দৃষ্টি প্রাণপ্রিয়ার ফর্সা গলার কাত থেকে সরিয়ে তার গোলাপি ঠোঁটের দিকে পড়ে। আস্তে আস্তে দামিয়ান তার আরেক হাতে প্রাণপ্রিয়ার ঠোঁট স্পর্শ করতে প্রাণপ্রিয়া হতভম্ব হয়ে ছুটাছুটি শুরু করে। দামিয়ানের হাত ঠোঁট থেকে আস্তে আস্তে গলার দিকে নেমে কানের নিচে রাখতেই হঠাৎ ঘোর ভেঙে যায়। সাথে সাথে দ্রুত প্রাণপ্রিয়াকে সোজা করে দাঁড় করি অন্যদিকে তাকিয়ে ফোন দিয়ে বলে ওঠে, গেট আউট। প্রাণপ্রিয়া বড় বড় নিঃশ্বাস নিচ্ছে, তার শরীর এক প্রকার কাঁপছে। সে ছো মেরে ফোনটা নিয়ে কোনো মতে দৌড়ে ঘর থেকে বের হয়। ওয়াশরুমের বেসিনের সামনে দাঁড়িয়ে চোখে মুখে পানি ঝাপটা দিচ্ছে প্রাণপ্রিয়া। এমনভাবে দিচ্ছে যে তার পরনে শার্ট ভেজে যাচ্ছে, কারণ সে কিছুক্ষণ আগে স্মৃতি পানির সাথে ধুয়ে ফেলতে চাইছে। ভাবতে পারছে না ওই লোক তাকে স্পর্শ করেছে, তাও ওইভাবে। কেন? এটা খুবই বাজে ছিল না, তারই ভুল হয়েছে। সব ভুল তার, অবশ্যই তার ধৈর্য রাখা উচিত ছিল, কিন্তু এমনটা কেন করলো? বড় বড় নিঃশ্বাস নিয়ে প্রাণপ্রিয়া সামনের আয়নার দিকে তাকায়। তার মুখে পানির কণা জমে আছে। সে কাঁপা কাঁপা হাতে মুখে স্পর্শ করে, তবে চোখে ভেসে ওঠে সেই কিছুক্ষণ আগে স্মৃতি। না না, এটা খুবই বাজে, খুবই। বলে প্রাণপ্রিয়া দ্রুত ঠোঁট আর গলা ঘষা শুরু করে যেখানে দামিয়ান স্পর্শ করেছিল। এতটুকু বুঝতে পারছে ওই লোক থেকে তার দূরে থাকা অবশ্যই জরুরি। দিনটা শুরু সকলের প্রতিদিনকার ব্যস্ত রুটিন অনুযায়ী যে যার মতো কাজে ব্যস্ত। এই ব্যস্ততার মধ্যে কোন ফাঁকে যে সময় চলে যায় বোঝাই যায় না। যেমন প্রাণপ্রিয়া আজ সকালে ঘুম থেকে উঠে আশ্রমের কিছু কাজকর্ম সারে। তার পরীক্ষা সামনে, এর জন্যে কলেজে আর যাওয়া লাগবে না। তাই কাজকর্ম সেরে কিছুক্ষণ পড়াশোনা করে বসে ড্রয়িং করতে। বসে ড্রয়িং করতে। আর এই ড্রয়িং করতে করতে কোন ফাঁকে যে বেলা গড়িয়ে সকাল দুপুর পার হয়ে যাচ্ছে জানা নেই। তবে এর মাঝে সেলিনার আশ্রমের বাকি ছেলেমেয়েদের সাথেও তার কথাবার্তার সময় পার হয়েছে। কিন্তু এত কিছুর মাঝেও কালকের ঘটনাটা যেন প্রাণপ্রিয়ার মস্তিষ্কে গাথা, যেটা খুবই বিরক্তকর আর জঘন্যতম বাজে। অন্যদিকে আবরার মেনশনে আদনান চৌধুরীর বাসায় যাওয়ার জন্য তৈরি হচ্ছে সবাই। পার্টি রাতে হলেও তাদের আগে থেকে ওই বাসায় উপস্থিত থাকার জন্য অনেকবার বলা হয়েছে। ছেলে শ্বশুর বাড়ি আবার বিজনেস পার্টনার, কোনোভাবেই হুমায়ুনের না বলার সুযোগ ছিল না। তাই এখনই সবাই রেডি হচ্ছে কিছুক্ষণের মধ্যে বের হওয়ার জন্য। দামিয়ান আয়নার সামনে নেভি ব্লু কালার কোট প্যান্ট পরে ফর্মাল গেটআপে দাঁড়িয়ে। পাশে দুজন লোক দাঁড়ানো, যাদের হাতেও কোট প্যান্ট। সোফায় পায়ের উপর পা তুলে হেলান দিয়ে বসা আহনাফ দামিয়ানের দিকে তাকে এক হাত দিয়ে চোয়াল ঘষে বলে, এটা একদম পারফেক্ট ব্রো, আজ মেয়েদের চোখে তোমার থেকে সরবেই না। আহনাফের কথায় দামিয়ান হালকা হেসে ড্রেসিং টেবিলের উপরে রাখা সিলভার কালারের ঘড়ি নিয়ে পড়তে পড়তে বলে, আমি আমার ফিয়ন্সের বাসায় যাচ্ছি আহনাফ। আহনাফ সোজা হয়ে বসে। সো হট ব্রো, মধুর দেখলে মৌমাছিরা আকর্ষণ হবে, এটাই নরম। দামিয়ান চোখ তুলে আয়নায় আহনাফকে দেখে, তবে কিছু বলে না। স্যার আসবো? দরজার বাহিরে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে নিকলাই। দামিয়ান ঘাড় ঘুরিয়ে তাকায়। কাম। নিকলাই ভেতরে ঢুকে। দামিয়ান আয়নার সামনে থেকে সরে সোফায় আহনাফের পাশে পায়ের উপর পা তুলে বসে। দাঁড়িয়ে থাকা দুজন লোককে হাতের ইশারায় চলে যেতে বলে। সবকিছু রেডি? তুমি কি এখন বের হচ্ছ? জি স্যার। ওকে, তাহলে রাশিয়া পৌঁছে আমাকে ফোন করো, যা কথা হবে ফোনে। নিকলাই ফের মাথা নাড়া। এরপর যেভাবে এসেছিল সেভাবে আবার চলে যেতে আহনাফ নিকলাইয়ের যাওয়ার পথে তাকিয়ে বলে ওঠে, তোমার অ্যাসিস্ট্যান্ট চলে যাচ্ছে। দামিয়ান সোফায় হেলান দেয়। উত্তরা 6 নম্বর সেক্টর আবাসিক এলাকায় বিশাল বড় দোতলা ডুপ্লেক্স বাড়ি আদনান চৌধুরীর। 6 নম্বর সেক্টরে সবচেয়ে সুন্দর বললে চলে তাদের। তার মধ্যে আজকের পার্টির জন্য বাড়ি আর সামনের গার্ডেন আরো সুন্দর করে সাজানো হচ্ছে, যা চোখে লাগার মতো। আজকে পার্টিতে দুটো জিনিস সবার দৃষ্টি কেড়ে নিবে, এক এই বাড়ির সৌন্দর্য, আর দুই তুমি। খোলা বারান্দার বেতের সোফায় বসে মিসেস চৌধুরী সারার উদ্দেশ্যে বলে ওঠেন। তার ঠোঁটে স্বচ্ছ। সামনের রেলিংয়ে হাত ভর দিয়ে দাঁড়িয়ে সারা, তার দৃষ্টি নিচে গার্ডেনে, তবে মাথায় ঘুরছে অন্য কিছু, যার কারণে মাত্র বলা নিজের মমের কথা খেয়াল বা শুনেনি সে। ভীষণ গভীর ভাবনায় আপাতত। আর ভাবনার বিষয়টা হলো দামিয়ান। বাসায় আসার পর মিসেস চৌধুরী তাকে অনেক বুঝিয়েছে যে সে সবকিছু পাওয়ার যোগ্য, তার ধারে কাছে কোনো মেয়ে নেই। তাই তাকে দামিয়ানের স্ত্রী হিসেবে হুমায়ুন চেয়েছেন। এর মানে তার মূল্য অন্য কোনো মেয়ের থেকে অবশ্যই বেশি। তার উচিত নিজের জায়গা শক্ত করে ধরা। সেখানে নাই বা থাকুক ভালোবাসা, কিন্তু সে যা যা পাওয়ার যোগ্য সেগুলো যদি না পায় তাহলে তার মূল্য কি? সারা ভাবনার মাঝে দীর্ঘশ্বাস ফেলে শক্ত করে রেলিং ধরে।
ছোট থেকে সে যা চেয়েছে তার আগে সব পেয়েছে এবং এখনো পায়। সে ওইসব আর এখন যা সবকিছু পাওয়ার যোগ্য, কারণ পড়াশোনা, নাচ, গান, খেলাধুলা সবকিছুতে সে প্রথম ছিল আর সবার কাছে অসাধারণ একজন মেয়ে হিসেবে পরিচিত। তাহলে এখন কেন সে এত কিছু ভাবছে? অবশ্যই দামিয়ানের স্ত্রী হওয়ার যোগ্যতা তার মধ্যে আছে, সাথে আবরার বিজনেস সামলানোর যোগ্যতাও। তাই তো তাদের চোখে তাকে পড়েছে। মিসেস চৌধুরী মেয়েকে ভাবনায় ডুবে থাকতে দেখে বসা থেকে উঠে এগিয়ে গিয়ে মেয়ের কাঁধে হাত রেখে বলেন, কি ভাবছো সারা? হঠাৎ সারা কাঁধে স্পর্শ অনুভব করতে কিছুটা চমকে মিসেস চৌধুরীর দিকে তাকায়। সারাকে চমকাতে দেখে মিসেস চৌধুরীর কপালে ভাঁজ ফেলেন। সারা কয়েকবার চোখের পলক ফেলে, এরপর স্বাভাবিক কণ্ঠেই বলে, কিছু না, আমার ড্রেস কখন আসবে মম? মিসেস চৌধুরী মেয়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, অতঃপর আবার হেসে মেয়ের গালে হাত দিয়ে বলেন, এই তো কিছুক্ষণ পরে চলে আসবে। রাতের অন্ধকারে চৌধুরী বাড়ি জাঁকজমক পার্টির আমেজ একদম অন্যরকম, কিছুটা পশ্চিমাদের মতো। পশ্চিমাদের মতো বলতে বাড়ির আশেপাশে ডেকোরেশন, খাবার দাবার, এইসব কিছুর আয়োজন পার্টির মেন গেস্ট ক্যাথরিনের জন্যে। আপাতত ক্যাথরিন সবার সাথে পরিচিত হয়ে মিস্টার মিসেস চৌধুরীর সাথে কথা বলছেন, সাথে হুমায়ুন আর দামিয়ানও আছে। সবার মধ্যে ব্যবসায়িক কথাবার্তা চলছে, তবে তার মাঝে মিস্টার চৌধুরী দামিয়ানকে বলে ওঠেন, আমার মনে হয় দামিনীর উচিত যতদিন বাংলাদেশে থাকা হয় আমাদের ব্যবসায় কিছু সময়ের জন্য হলেও হাত লাগানোর। এতে নতুন এক্সপিরিয়েন্স হবে। দামিয়ান হালকা হাসে। পাশ থেকে হুমায়ুন বলেন, এটা ভালো কথা, কিন্তু আমার ছেলের সময় নেই, আমার জানা আছে। তবুও আমি অবশ্য তাকে কয়েক মাসের জন্য কিছু দায়িত্ব দেব ভেবে রেখেছি। বাবার কথায় দামিয়ান কোনো প্রতিক্রিয়া দেখায় না। এই ব্যাপারে সে আগে থেকে জানে। সাথে থাকা ক্যাথরিনও চুপ। আপাতত বাংলা কথা হালকা বুঝলেও এতটা বুঝতে পারছে না। হাতে ওয়াইনের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে সারা, পরনে তার হালকা আকাশি রঙের ওয়েস্টার্ন বডিকন। পাশে আহনাফও দাঁড়ানো, দুজনের দৃষ্টি এর সামনে, সবাই যেখানে আছে সেখানে। দামিয়ান সবার সাথে কথা বলা শেষ করে সদর দরজা দিয়ে বাহিরে কোথায় যেন একটা যায়। আহনাফ ওয়াইনের গ্লাসে চুমুক দিয়ে পাশে সারাকে বলে, ব্রো বাইরে যাচ্ছে, তোমরাও যাওয়া উচিত। সারা সামনে দৃষ্টি রেখে মাথা নাড়ায়। আহনাফ হালকা ঘাড় ঘুরিয়ে সারাকে দেখে। পার্টির সব মেয়েদের নজর ব্রোয়ের দিকে। সারা হালকা হাসে। ছুতে পারার অধিকার আমার হবে। কার নজর পড়লো বা কতজনের নজর পড়লো এসব দিকে জেলাস ফিল করে বাচ্চামো। তোমার এখনই যাওয়া উচিত। তাহলে আমার নজর তোমার দিকে পড়লেও সমস্যা নেই, তাই না? সারা ঠোঁটের কোণে হালকা হাসি নিয়ে গ্লাসে ঠোঁট ছোঁয়ায়। না। আহনাফ কিছুটা শব্দ করে হেসে ওঠে। মেয়েদের নজর থেকে ছেলেদের নজরটা অনেকটা গভীর হয়। আমি কিন্তু সব অ্যাঙ্গেল থেকে নজর দিব। আহনাফের কথা শুনে সারা তার দিকে ঘুরে তাকায়। তুমি হয়তো ড্রাঙ্ক হয়ে গেছো আহনাফ। অনেকটা। গার্ডেনের একপাশে হাতে সিগারেট নিয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ পর পর ঠোঁটের মাঝে নিয়ে ধোয়া বাতাসে ছাড়ছে দামিয়ান। হালকা মৃদু বাতাস। গার্ডেনের এই পাশটায় কোনো মানুষ নেই। হালকা লাইটের আলোয় আলোকিত কিছু দূরে সুইমিং পুল, যেখানে দামিয়ানের দৃষ্টি আপাতত সে কিছু নিয়ে ভাবনায় আছে। কিছু বলতে ওই আশ্রিতাকে নিয়ে, যা তাকে কাল রাত থেকে খুবই বিরক্ত করছে, কারণ মনে মনে কিছু কামনা তৈরি হচ্ছে তার। আর এটা কোনো আবেগের কামনা। সে ভালো করেই জানে যা ওই আশ্রিতার থেকে পাওয়া যাবে। আর এমন কামনা হওয়া খুবই স্বাভাবিক, কারণ ওই আশ্রিতা মেয়ের সৌন্দর্য, আকর্ষণ, উত্তেজনা তৈরি করার জন্য যথেষ্ট। কিন্তু দামিয়ান জানে এসব অপ্রয়োজনীয় আকর্ষণ কিছুদিন পরেই বিলীন হয়ে যাবে। কিন্তু সে এতটুকু চায় ওই আশ্রিতার অস্থিরতা আর ছটফট উপভোগ করতে, আর এটা শুধু তার জন্যই থাকবে। এখানে একা একা কি করছো দামিয়ান? আকস্মিক পেছন থেকে সারার কণ্ঠ। দামিয়ান ভাবনা থেকে বের হয়ে পিছে ঘুরে তাকায়। সারা কাছে এসে দামিয়ানের শরীরে হাত রাখে। ক্যাথরিন, মম তোমাকে খুঁজছে। দামিয়ান সারার হাতের দিকে তাকায়। সে এখানে আসার পর থেকে সারার হাবভাব তার প্রতি অনেকটা চেঞ্জ দেখছে। হালকা হাসে দামিয়ান। এরপর সে নিজেও সারার কোমরে এক হাত দিয়ে জড়িয়ে তাকে আরো কাছে টেনে কোনো রকম কথা ছাড়া নানানভাবে স্পর্শ করতে থাকে। এতে সারা কিছুটা অবাক হয়, তবে কিছু বলে না, শুধু দামিয়ানের চোখের দিকে তাকিয়ে থাকে। এদিকে আহনাফ দোতলার উপর থেকে সব দেখছিল, তবে সে এখন চোখ সরিয়ে ফেলে আর হাতের ওয়াইন এক ঢোকে খেয়ে পা বাড়িয়ে চলে যায়। চারিপাশে স্যাঁতস্যাঁতে পরিবেশ, রাতে মুষলধারে বৃষ্টি সবকিছু ধুয়ে মুছে দিয়েছে। তবে সকাল হতে না হতেই সূর্যের কিরণ ধরণীতে নতুন এক মনোমুগ্ধকর রূপ সৃষ্টি করছে। হালকা রোদ্দুর আর মৃদু বাতাস মন ছুঁয়ে যাওয়ার মতো। প্রাণপ্রিয়া ঠোঁটের কোণে হাসি টেনে আশেপাশে চোখ বুলিয়ে হাতের ভেজা কাপড় ঝাঁটা দিয়ে তারের উপর মেলে দেয়। আপাতত সে ছাদে ভেজা কাপড় মেলছে। তার থেকে কিছু দূরে রেলিংয়ের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ইভান, দৃষ্টি সামনে স্নিগ্ধ মিষ্টি প্রাণপ্রিয়ার দিকে, যার ঠোঁটের হালকা হাসি মনে ঝড় তোলার মতো। এই মেয়েটার অজান্তেই তাকে প্রেমের সাগরে ডুবিয়ে মারছে।
মনে মনে ভেবে হালকা হাসে ইভান। এরপর পা বাড়িয়ে প্রাণপ্রিয়ার কাছে গিয়ে দাঁড়াতে কাপড় ঝাঁটার পানি তার চোখ মুখ ভিজে যায়। শব্দ করে হেসে ওঠে প্রাণপ্রিয়া। সে ইচ্ছে করে এমনটা করেছে। ইভান হাত দিয়ে পানি মুছে প্রাণপ্রিয়ার খিলখিল হাসি শুনে তার হৃদয়ের ধুকপুক বেড়ে যাচ্ছে। প্রাণপ্রিয়া ঠোঁট কামড়ে হেসে আবার ঝাঁটা মারে। তবে এবার ইভান মুচকি হেসে নিজেও বালতি থেকে ভেজা কাপড় নিয়ে প্রাণপ্রিয়ার দিকে ঝাঁটা শুরু করে। ব্যাস, এখানে দুজনের মাঝে দুষ্টুমি আর হাসাহাসি শুরু হয়ে যায়। এরপর অনেকটা সময় পর ছাদের সিঁড়ি দিয়ে হেলে দুলে নামছে প্রাণপ্রিয়া, তার পিছে ইভান, সেও হেলে দুলে নামছে। তবে তার দু হাতে 4টে খালি বালতি, যেগুলোতে ভেজা কাপড় চোপড় ছিল। নিচতলায় মোড়ায় বসে আছে সেলিনা, পাশে রহমান। আগের থেকে তার শরীরটা কিছুটা ভালো। তিনি সেলিনার সাথে হালকা হেসে এসে কথা বলছেন। তবে সিঁড়ির দিক থেকে পায়ের শব্দ শুনে সেদিকে তাকাতেই মুখ থেকে হাসি তার চলে গিয়ে কিছুটা গাম্ভীর্যতা চলে আসে। পাশে বসে সেলিনাও খেয়াল করেন, তবে তিনি হাসি মুখে সিঁড়ির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করেন, কাপড় রোদ্রে দেওয়া শেষ? প্রাণপ্রিয়ার সাথে ইভান কাছে আসতে আসতে বলে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।